হেই, কি অবস্থা সবার? দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে ওটিটিতে মুক্তি পাওয়া বাংলাদেশি ঈদের সিনেমা নিয়ে। হ্যাঁ, রিলিজ পেয়েছে দম, প্রিন্স এবং রাক্ষস। রাক্ষস সিনেমা। এখনো আসা বাকি রয়েছে হচ্ছে উৎসব, সরি বনলতা এক্সপ্রেস। উৎসব কেন যেন বলি আর কি। তো বনলতা এক্সপ্রেসটা আর যখন প্রেসার কুকার। ও, প্রেসার কুকার রিলিজ পায় না এখনো না কোথাও। আচ্ছা ঠিক আছে, তো যে তিনটা সিনেমা এসেছে আমরা রিভিউ করেছিলাম ঈদের সময় মুভি দেখে। তো এখন যেহেতু ওটিটিতে আসলো, ওটিটিতে দেখার পর আমাদের অনুভূতি কেমন সেটাও আর কি আপনাদেরকে জানাবো। গতকালকে এই সিনেমাটা রিলিজ পেয়েছে উৎসবে। একটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম, নতুন একটা প্ল্যাটফর্ম। সেইখানে আর কি দুইটা সিনেমা রিলিজ পেয়েছে, একটা হচ্ছে প্রিন্স আর একটা হচ্ছে রাক্ষস। আর চরকিতে রিলিজ পেয়েছে হচ্ছে দম। সিনেমাগুলো আমরা আবার রিওয়াচ করলাম। রিওয়াচ করার পর আসলে এই সিনেমাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে ইচ্ছে হলো, এর জন্য আর কি আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। এখন আপনারা কে কে আসলে সিনেমাগুলো দেখেছেন সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা এই সিনেমাগুলোর ডিটেলসে এখন আলোচনা করতে যাচ্ছি যে ওটিটিতে দেখার পর আমাদের সিনেমাগুলো কেমন লাগে। আচ্ছা রঞ্জন, আমার প্রথম প্রশ্ন প্রিন্স। হ্যাঁ, প্রিন্সের কাছে আসি। প্রিন্সে কি সিনেমা হলে আমরা যে ভার্সনটা দেখছি ওটিটিতে কি নতুন কিছু আমরা দেখতে পারছি? না, পারিনি। আমিও যতটুকু চেক করলাম আমি টাইনি টাইনি দেখছি, বাট তেমন নতুন কোনো সিন চোখে পড়ে নাই। যেমনটা বলা হয়েছিল যে যখন এটা ওটিটিতে আসবে তখন নাকি এটাকে আরো ইমপ্রুভ করা হবে। হ্যাঁ, ভিএফএক্স এর সিনগুলো কিছুটা মনে হইতেছে যে ঠিকঠাক, কিন্তু তেমন ইমপ্রুভমেন্ট চোখে পড়ে না হলের থেকে ওটিটিতে। এখন আমার কথা একটা বিষয় শোন সাগর, আমরা যদি তারা অ্যাড করেও কোনো কিছু, কি অ্যাড করবে? ইম্পর্টেন্ট কোনো কিছু অ্যাড করা আছে? না না, আমি স্টোরির দিকের কথা বলতেছি না। তারা যে ভিএফএক্স এত বড় ব্লান্ডার করছিল সেটা ঠিক করতে পারে কিনা এটাও একটা বিষয়। সেটা ঠিক করা সম্ভব ছিল এই 2 মাসে, হ্যাঁ। বাট আমি বলি যে এটা ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি যদি এটা করে থাকে এখন। কারণ হলেই মানুষ এটাকে অ্যাপসেট করে না এখন। আর যতই ওটিটিতে দেখ সেটা অ্যাপসেট করবে না, কারণ সেই স্টোরিটাই খারাপ। রাইট। তো সমস্যা হচ্ছে কি, এই সিনেমার যে স্টোরি লাইনে হঠাৎ করে জাম্প করে, তো তো গল্পটা অনেকটা পরিমাণ বাজে হয়ে গেছিল, যার জন্য আর কি মানুষজন সিনেমাটা পছন্দ করে নাই। আর বিশেষ করে এর যে ভিএফএক্সটা আছে, সাগর প্রথমেই যে সিনের কথা বললাম, ওই যে ইয়ার সিনটা আমি তোরে বলি। প্রথমে যখন শাকিব খানের এন্ট্রি হয়, ওই যে ওই টেবিলের উপরে যখন গুলি করে, তখনকার গুলির ভাই মানে যে রক্তটা পুরা পিওর ভিএফএক্সে বোঝা যায়। মানে ওইখানে রক্ত ইউজ করতে পারতো মানুষের বুকের ভিতরে রক্ত রেখে, বাট গুলি করার যে সিনটা যায়, যে গুলি লাগতেছে হালকা একটা লালের একটা এরকম করে একটা ছিটকে দেখা যায় হালকা, যেটা আর কি পুরো বোঝা যায় যে এটা রক্তই না। তারপরে কত জায়গায় আছে মানে মানুষজন লিটারালি গুলি ধরতে পারতেছে না, এটা গ্যাংস্টার, বাট গুলি ধরার কোনো ওয়ে নাই। হ্যাঁ, দেখ, আমার সেই ট্রমাটা মনে করে দিস না। ঈদের দিন যে ট্রমাটা পাইছি, আমার কাছে কি যে যারা ওটিটিতে সিনেমাটা দেখবে তাদের জন্য প্রথম 1 ঘন্টা ঠিকঠাক লাগবে। হ্যাঁ। নায়িকার জন্য, নায়িকা এবং শাকিব খানের কেমিস্ট্রি অনেক সুন্দর ছিল। তারপরের 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মনে হয় পুরাই বোর, পুরাই টাইম ওয়েস্ট মনে হবে। তো হ্যাঁ, যাদের অতিরিক্ত টাইম আছে আর ফালতু সিনেমা দেখার পরও কষ্ট লাগে না, তারা এই সিনেমাটা দেখতে পারো। আমরা কিন্তু সাগর মানে আমাদের রিভিউতে বলেছিলাম যে প্রথম হাফটা মোটামুটি নেওয়ার মতো, ভালোই লাগে, খারাপ লাগে না। তবে সেকেন্ড হাফটা আসলে গুলায় ফেলাইছে, বিশেষ করে ওই যে কি বলে, ওই যে ক্যারেক্টারটা আছে না, মঙ্গলদার যে ক্যারেক্টারটা, সে মরার পরই শেষ মুভি। বাট আমার কাছে কিন্তু ওই ক্যারেক্টারটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, আমি তো স্পয়লার দিয়ে দিই। স্পয়লার আসলে এখন ম্যাটার করে না। আচ্ছা। হ্যাঁ, এখন স্পয়লার ম্যাটার করে না, যেহেতু 2-3 মাস হয়ে গেছে। আর স্পয়লার এখন আসলে ইন্টারনেটে ঘুরে বেড়ায়। তো ওই ক্যারেক্টারটা আমার কাছে ভালো লাগছে। তারপর মঙ্গলদার যে ওয়াইফের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আমার কাছে খুবই ভালো। তার পটেনশিয়াল ছিল, বাট তারে দেখাইতে পারে নাই। একটা দুইটা সিন শেষ, তারপর আর তাকে ইউজ করতেই পারে নাই। পরে এখন এই আসলে এই সিনেমাটা টিকে ছিল কিন্তু সাগর শাকিব খানের মানে অ্যাক্টিং এর উপরে। তাছাড়া সিনেমার গল্প, সিনেমার ডিরেকশন কোনোভাবে ভালো না। দেখ, এইরকম একটা নায়িকাও একটু একটু কাজ করছিল, নায়িকার অ্যাক্টিং। জ্যোতির্ময় কুণ্ডুর অভিনয়টাও ভালো হয়েছে, গানগুলো আমার কাছে ভালো লাগছে। গানগুলো শুটিং স্পট যদিও বিশেষ করে হচ্ছে ওই পরিগানের শ্যুটটা এক জায়গায় করা হয়েছে, গানগুলো কিন্তু অনেক শ্রুতিমধুর, গানগুলো শুনতে ভালো লাগে। কিন্তু আবু হায়াত মাহমুদ যে সময়টা পাইছে, মোটামুটি সেই সময়টা কিন্তু আজমান রুশো পাইলো। তো আজমান রুশো রকস্টারের যে আমরা ক্যানভাসটা দেখলাম, সেটা কিন্তু আসলে প্রিন্সের সাথে কোনোভাবেই যায় না। আচ্ছা, আমরা এখন অন্য মুভিতে যাই। আমরা এখন যে দমে, আমি দমটা সিনেমা হলে দেখি নাই, ওটিটির জন্য ওয়েট করেছিলাম, কারণ সেই সিনেমাটা রঞ্জন দেখছিল, তো ও রিভিউ দিছে। আমি এদের বাকি 4টা সিনেমা দেখছিলাম সিনেমা হল থেকে। তো হ্যাঁ, এই দমটা আমার ফার্স্ট টাইম আজকে এক্সপিরিয়েন্স ছিল ওটিটি থেকে দেখার। অ্যান্ড আমি বলবো যে একটু স্লো সিনেমা, তবে হ্যাঁ একটা অসাম ভিজুয়ালের সিনেমা। হ্যাঁ, দেখার মতো একটা সিনেমা আর কি। মানে তুই সিনেমা হলে গেলে পরে মনে হবে না যে আমি একটা বাজার সিনেমা দেখতেছি, আমার মনে হবে যে হ্যাঁ
পয়সা উসুল একটা সিনেমা। মানে কি ভালো করা যেত, ইন্টারেস্টিং করা যেত, বাট রেদওয়ান রনি সেটা মিস করছে। প্রথমে কি মিস করছে, তারা একটা অসাম হুক রাখতে পারতো যে কিভাবে শাহজাহান নূর ক্যাপচার হয়েছে। Right. তো আমি একটা মানে বই পড়ছিলাম যে অরিজিনাল যে ক্যাপচার হয়েছিল না, সে একটা বই লিখছিল, সেখানে সে লেখা লিখছে যে সে নাকি যখন মানে তাদের উপরে অ্যাটাক হয় তখন নাকি সে হঠাৎ জানতে পারে যে আচ্ছা তাদের উপরে অ্যাটাক হইতাছে, তো সে তাড়াতাড়ি দোয়া পড়া শুরু করছে। তারপর হচ্ছে সে ভেবে নিছে যে না এখন আমার জীবন শেষ, বুঝছস? তো এগুলা ছোট ছোট ডিটেলস, যে সে ভয় পেইতাছে কিভাবে তাদের যখন ক্যাপচার করা হবে, তারপর যখন তাকে প্রথম থাবরটা দেয় ওই আফগানিরা, তখন যে সে একেবারে ওই যে একজন চোখে তারা দেখা শুরু করে দেয় না, সেগুলোর বিষয় যে আছে ওগুলো সবকিছু ডিটেলসে বর্ণনা করছে। এন্ড আমি ওইটা যখন পড়ছি বা শুনছি তখন আমার মনে হচ্ছে কি যে না আসলে ওই ক্যাপচার সিনটা দরকার ছিল সিনেমার শুরুতে, যে আচ্ছা কিছু জন যাইতেছে ঢুকতেছে একটা অফিসে, ঢুকা পুরা কয়েকজন গুলি মেরে ফেলা যাইতেছে, তারপরে হচ্ছে শাহজাহান নূর ধরে নিতেছে, ওর সাথে আরেকজন রয়ে নিচ্ছে। কিন্তু তারপরে সিন থেকে আমরা দেখতে পারি সিনেমায় যে একজন মেরে গেছে, তারা ফালাইয়া দিছে, তারপর হচ্ছে শাহজাহান নূরে নিয়ে গেছে। এখন কথা হচ্ছে শাহজাহান নূর আসলে কই থেকে ক্যাপচার হলো, প্রশ্ন হ্যাঁ, কিন্তু ওই এটাই। ক্যাপচার সিনটাই আমি বললাম তো এতক্ষণ মুখে, সেটাই দেখানোর দরকার ছিল অসাম থ্রিলার ওয়েতে। রাইট, এটা কোথাও দেখায় না, ইভেন ফার্স্টেও না লাস্টেও না, কোনো জায়গায় দেখায় নাই। বিশেষ করে এখন এই সিনটা যদি দেখায় তো সাগর যে ওয়ান শট নিলে দেখ কত অসাম হইতো। হ্যাঁ এই সিনটা এখন দেখ, ওই সিনটা যদি দেখাইতো যে অফিস রুমে ঢুইকা তাদেরকে কি করতেছে, মানে তাদেরকে Capture ধরার করার হ্যাঁ, চেষ্টা করতে, তাদেরকে হচ্ছে কিডন্যাপ করার ট্রাই করতেছে। আর ওই জায়গায় তো মনে কর চঞ্চল চৌধুরী আছে, আরো বিভিন্ন জন থাকতো, শোন, ওখানে তাহলে তো কিন্তু- তারাও আর কি ক্যাপচার হয়ে যেত না। না বিষয়টা কি এখানে ব্রাঞ্চ হয়, বুঝছো, বিভিন্ন ব্রাঞ্চে কাজ হয়। তো ও যেই ব্রাঞ্চে ছিল হয়তো বা সেই ব্রাঞ্চে অ্যাটাকটা হয়েছে। চঞ্চল চৌধুরী যেই ব্রাঞ্চে ছিল ওদের মেইন হেড অফিস, সেখানে অ্যাটাকটা হয় নাই, বুঝছো। কিন্তু আফরান নিশো কিন্তু সেই ব্রাঞ্চেই কাজ করতো, যেই ব্রাঞ্চে হচ্ছে চঞ্চল ও চৌধুরী শুধু ছিল। প্রথম দিন হেড অফিসে জয়েন করতে গেছিল, বুঝছস, কিন্তু সে কাজ করতে হয়তো বা But লোকাল এরিয়া। এটা দেখানো যাইতো। হ্যাঁ, এরকম ঠিক আছে। ডিটেলস দিতে পারতো, হ্যাঁ। চাইলে দিলে ভালো হইতো, বাট এই সিনটাই দেখায় নাই, তাহলে এই ডিটেলস এর কোনো মানে হয় না। তো তবে প্রথম সিনটা কিন্তু মোটামুটি ইন্টারেস্টিং, এতটাও খারাপ না যে হ্যাঁ, মানে আসলে করতে ওটাও পারে না। কিন্তু হুক না, অনেক স্লো এন্ট্রি হয়, কিন্তু ওইটা হয়ে যেত প্রথমেই হাই, মানুষটা প্রথমেই পিক পেয়ে যেত। তারপরে হচ্ছে ওই যে ওর লাভ স্টোরির সুন্দর সিন, লাভ স্টোরির সিন যেটা দেখাইছে ইয়ার সাথে, পূজাচেরির সাথে। পূজাচেরি অসাধারণ অভিনয় করছে, আমি তাকে এত বেস্ট অভিনয় করতে এর আগে কোনো সিনেমায় দেখি নাই। অ্যান্ড তার চরিত্রটা মনে অনেক হার্ড ছিল তার জন্য, কিন্তু সে এটাকে একেবারে সুন্দরভাবে পুল অফ করছে। রাইট, তো হ্যাঁ, তার সিনগুলো আমার কাছে সুন্দর লাগছে, যখন নূর তার বউয়ের সাথে কথা বলতেছে, তারপরে তাকে জানাইতেছে যে আচ্ছা আমি বিদেশে যেতে চাই। তো এইখানে সেখানে যে- হ্যাঁ তার যে মানে কি বলে Acting টা- অনুমতি নেওয়ার জিনিসটা বেটার ছিল। হ্যাঁ, যে এভাবে রিয়াকশন আসে আসলে হাজবেন্ড ওয়াইফের থেকে, তো ওটা অসম ছিল। ওই যে 30 মিনিট একটা, ঠিক আছে, প্রথম 30 মিনিটের যে অভিনয়, গ্রামের অভিনয়টা, মানে বাংলা ভাষায় বলতে গেলে একদম পুরা মাখন। হ্যাঁ মানে এই লোকটা এত ভালো অভিনয় কেমনে পারে। আমরা প্রথম দিকের সিন নিয়ে কথা বলতেছি, কেন বলতেছি, কারণ তারপর সিনেমাটা বোর হওয়া শুরু করে, বুঝছস, যখন থেকে তাকে হ্যাঁ ক্যাপচার এটা তো করে। অবশ্যই, আমি রিভিউতে বলছিলাম যে লাস্টের দিকে আসলে বোর হওয়া শুরু করে। লাস্টের দিকে না, আমি বলি কোন সময় বোর হচ্ছে করে, তাকে যখন ক্যাপচার করে, তারপরে তাকে যতক্ষণ টর্চার করা হয়, যাই করা হয়, টর্চার তেমন একটা করা হয় না যদিও, তো এইগুলো করার পরে যখন যে আবার পিকে উঠে কোন সময়, যে যখন সে গাধার পিঠে উঠে, বুঝছস, তখন যে যাচ্ছে সে মরবো নাকি না মরবো। হাফের ওই জায়গায়, হ্যাঁ মানে ওই যে হাফের একটু আগে, বুঝছস, তো ওইখানে যে পিকে আসে, তারপর আবার যে স্লো স্লো স্লো। এখন এটা স্লো লাগার আমি কারণ ধরে বলি সাগর, কেন আমার কাছে মনে হয় কতটুকু যে স্লো কেন লাগছে। স্লো কেন লাগছে, ওই কালার গ্রিডিংসটা বা ওই যে ওই এলাকাটা স্টোরিতে তেমন কিছু ছিল না রে ভাই। সেম, হ্যাঁ ইভেন আফগানিদের সাথে শুধু কথা বলা ছিল, হ্যাঁ। যেটা আমার কাছে আসলে বোরিং লাগছে। আর টর্চারও তেমন একটা করে নাই যে আমি কষ্ট ফিল করবো, বুঝছস। সেটাই। আর আমি বলি যে তারপর সেকেন্ড হাফে যে কখন ইন্টারেস্টিংটা হয়, যখন চঞ্চল চৌধুরী তার সাথে দেখা করতে আসে, তখন একটু হোপ আমাদের ভিতরে একটা আশা জাগে যে না হয়তো বা সে বেঁচে ফিরতে পারবে, তখন একটা হোপ আসে। তারপর হচ্ছে আবার যে সবার লাস্টের অ্যাকশন সিনটা কাজী নজরুলের গানের সাথে, ওইটা অসাম ছিল ভাই, ওইটা আমার কাছে একদম সেরা লাগছে। এই কয়েকটা জিনিস ছিল সিনেমার হালকা পাতলা উপরের পিক, তারপরে বাকি সবকিছু একেবারে ফ্ল্যাট গেছে। তবে আমার কাছে মনে হয় কি সাগর, এই সিনেমাতে চঞ্চল চৌধুরীকে আরো ভালোভাবে ইউজ করা যেত, যেটা আসলে প্রথম থেকে যেভাবে আর কি ফানি ওয়েতে দেখানো শুরু করছিল যে চঞ্চল চৌধুরী এরকম একটা ফানি ক্যারেক্টার, তাহলে তো স্ক্রিন টাইমে দিল না। পরিচালকের ইচ্ছা ছিল না যে চঞ্চল চৌধুরীকে বেশি ফোকাস করা, কারণ তার
মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ট্রমাটাকে দেখানো, যে কে সে তার উপরে কি ঘটতেছে আফরান নিশোর চরিত্রের উপরে। ওই মেয়েটার যে ক্যারেক্টারটা, ছোট্ট মেয়েটার ক্যারেক্টার, ওটার ক্যারেক্টার কেমন লাগছে? তার ক্যারেক্টারটা একটু ইমোশনাল ছিল। যখন আমি জানতে পারি যে তার এই বয়সে বিয়ে হয়ে যেতেছে, তো আমার একটু কষ্ট লাগছে যে আচ্ছা, তার সাথে আমি এই শাহজাহান নূরের থেকে বেশি সেই মেয়েটার সাথে কানেক্ট করতে পারছি যে আচ্ছা, সে মারা যখন যায়, তারপরে তার যে ট্রমাটা সামনে হয়তো বা হইতে যাইতাছিল। ছোট্ট একটা মেয়ে, এই মেয়েটার নাকি বিয়ে দিয়ে দিবে, এটা চিন্তা করা যায়? তো ও তার ভাইয়ের ক্যারেক্টারটা একটু ইউনিক ছিল, মনে হচ্ছিল ইন্টারেস্টিং কিছু আছে। সে ভিলেনের থেকে তো বেশি ভালো করছে আমার মনে হয়। এই ভিলেন তো তো আমার বাপরে তোরা মারছস, আমি তোরা মারবো, একেবারে ইললজিক্যাল পয়েন্ট। তবে কতগুলা সিন কিন্তু সাগর আসলে মানে রিয়েলিস্টিক লাগে, যখন হচ্ছে ওই যে আফগানি যে হচ্ছে ইয়াটা থাকে আর কি, যে আর কি আফরান নিশোর প্যান্ট খুলে দেয়, হ্যাঁ, এটা কিন্তু পুরো রিয়েলিস্টিক। ওই সময়টা কিন্তু লাগে যে এত পিক অভিনয় ওই জায়গায় সাগর আফরান নিশোর, ওর চোখ দেখলে বুঝতে পারবি যে আরে অভিনয় কাকে বলে। আফরান নিশো ফুল সিনেমাতে ভালো অভিনয় করছে, এটা বলতেই হবে। সিনেমার শুরুতে দম দেওয়া থেকে শুরু করে কাবাডি খেলায় সিনেমার শেষে দম দেওয়া পর্যন্ত সব জায়গায় সে একেবারে পারফেক্ট। সেইটাই, ওই সিনটা, তারপর হচ্ছে প্যান্ট যে খুলে দেয় ওই জায়গার যে সিনটা, তারপরে যে মেয়েটা কাপড় দিতে আসে ওরে সেই সিনটা, তারপরে দেখবি যে ঘোড়ার পিঠের ওই সিনটা, মানে প্রত্যেকটা জায়গায় হ্যাটস অফ ম্যান, আফরান নিশো মানে একদম জাস্ট ফাটায় দিছে। এই সিনেমাটা যদি আফরান নিশো অন্য কেউ করতো হয়তো বা এত এঙ্গেজিং হতো না, এত স্লো সিনেমা আর গল্প হওয়ার পরেও, বুঝছস? তো এটা একটা ইন্টারেস্টিং। এখন তোর একটা বিষয় বলি সাগর, আফরান নিশোর কি মানে এরকম টাইপের সিনেমা বাদ দেওয়া উচিত? আমি তো মনে করি তার মালিকের মতো একটা সিনেমা নিয়ে আসা উচিত। মালিক এখনো আসেই নাই, আসতে দে। আরে ভাই, তারা মানে আরিফিন শুভ তেমন একটা অ্যাকশন সিনেমা করে না, সে কপ সিনেমা করছে বা রোমান্টিক সিনেমা করছে, বাট অ্যাকশন নাই তেমন একটা। হ্যাঁ, কিন্তু অ্যাকশন নাই, তো মাসি অ্যাকশন যেটাকে বলে এবার সে নিয়ে আসতেছে। তেমনই আফরান নিশো আমার মনে হয় যে সে তার জনরা চেঞ্জ করবে। এখন তার বডি ফিটনেস অনুযায়ী কি সে পারবে? ভাই জুনিয়র এনটিআর 1 বছর আগে কেমন ছিল, এখন দেখতো জুনিয়র এনটিআর। এটা কিন্তু আফরান নিশোর জন্য একটা ইন্সপিরেশন, ঠিক আছে? উনি আসলে এই জিনিসটা করতে পারে। বাংলাদেশের মানুষরা পারবে, কত মানুষরা বডি ট্রান্সফরমেশন করতেছে, আমি নিজেও তো ট্রাই করতেছি। তো আমরা 1 বছর পর দেখো ওরা। না, অবশ্যই অবশ্যই ট্রাই করলে অবশ্যই যে কোনো কিছু পসিবল। তো এই ছিল আসলে দম সিনেমা নিয়ে আমাদের মতামত। ওটিটি দেখার পর আসলে ভালোই লেগেছে। ওটিটির কোয়ালিটি আসলে আরো বেটার হয়তো, যেহেতু আমরা ছোট স্ক্রিনে দেখি ওটিটির কন্টেন্টগুলো, যেটা আর কি প্রিন্সের ক্ষেত্রে হয়েছে। প্রিন্সের কোয়ালিটি মনে হয় একটু বেটার হয়েছে, বাট ভিএফএক্সে অনেক সমস্যা। প্রিন্সের যে হচ্ছে কালার গ্রেডিংসটা সেটা একটু ভালো লেগেছে ওটিটিতে দেখার পর, দমেরটা আরো বেশি ভালো লেগেছে। এখন কথা বলি হচ্ছে রাক্ষস নিয়ে। রাক্ষস হচ্ছে সিয়াম আহমেদের সিনেমা, আপনারা জানেন, সেটাও আসলে উৎসবে মুক্তি পেয়েছে। তো রাক্ষস নিয়ে আমাদের রিভিউ কিন্তু পুরো পজিটিভ ছিল, কারণ এটা পয়সা উসুল সিনেমা লেগেছে। মেহেদী হাসান হৃদয় খুব ভালো কাজ করেছে। স্কেলগুলো যে দেখবেন আপনি, এই সিনেমার যে স্কেল এত ভালো হয়েছে, এত বিগ স্কেল, এত কোয়ালিটিফুল, ক্লাসিক শট, প্রত্যেকটা শট দেখে মনে হবে যে হ্যাঁ, এগুলো খুবই যত্ন সহকারে বানানো হয়েছে এবং ভালো টাকা পয়সা দিয়ে আসলে এই সিনগুলো বানানো হয়েছে। সাগর, এই যে ওটিটিতে আসলো, ওটিটিতে আসার পর যে দেখলি সিনেমাটা, কোনো জায়গায় কি কমতি মনে হয়েছে? না, আমার কাছে কোনো কমতি মনে হয় না। আমার সিনেমা হলে দেখা যেমন লাগছিল তেমনই ওটিটিতে দেখার পরও লাগছে। আমি যদি আমার কোনো ফ্রেন্ডদের রেকমেন্ড করতে বলা হয় এই ওটিটিতে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে, আমি অবশ্যই রাক্ষসী বলবো যে দেখ, কারণ দম আমি জানি যে তাদের পছন্দ না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ স্লো, অনেক স্লো মুভি। আর প্রিন্স তো আমি জীবনও রিকমেন্ড করবো না। তো ওই দিক থেকে শুধু রাক্ষসটাই রিকমেন্ড করার মতো সিনেমা। তার যে ভয়েস মডুলেশনটা, ঠিক আছে, আমরা যখন শাকিব খানকে দেখেছিলাম বরবাদে, সেখানে কিন্তু মডুলেশনটা কি মনে হয়েছে যে শাকিব খান হয়তো নিজেরই ভয়েস এটা, কিন্তু এখানে কিন্তু তোর সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা, সেখানে কি মনে হয় যে সিয়াম আহমেদ জোর করে কথা বলতেছে, এমন টাইপ জোর করে মডুলেশন করছে। আমি এই কমপ্লেনটাও যে ঈদের সময় অনেক মানুষের দেখছি, বাট জানো আমার তেমন একটা প্রবলেম ফিল হয় নাই। তাছাড়া ওভারঅল আমার কাছে সবকিছু ঠিকঠাকই লাগছে। তাছাড়া গানের কথা যদি বলি সাগর, ওটিটিতে গান দেখে তো কেমন লাগলো? বিলেত রাজা, আমার সব গানই ভালো লাগে। রাক্ষস সিনেমার শুদ্ধতার প্রেম আছে, তারপর হচ্ছে আরেকটা যেন কি ছিল, তুমি ছাড়া না কি যেন একটা গান ছিল। তো ইন্ডিয়ার যেহেতু নায়িকা সাগর, ইন্ডিয়ার নায়িকা নাম যেন কি ওনার, আমি আসলে ভুলে গেলাম। সিনেমা যখন দেখছিলাম তখন সুস্মিতা মনে হয়, সুস্মিতা চ্যাটার্জি, রাইট। এদেরকেও ছাড়িয়ে গেছে আমার কাছে মনে হয় সাগর সোহেল মন্ডলের ক্যারেক্টার। আর যখন তার ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাজে, ও ইয়া, এই টিউনটা আমরা রিভিউ তো বলছি যে সোহেল মন্ডলের ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা লেভেলের ছিল, সেটাই, তার ক্যারেক্টারিস্টিক আলাদা লেভেলের ছিল। হ্যাঁ, যদিও এই ভিলেনদের ভালোভাবে ইউটিলাইজ করতে পারে না। শুরুর দিকে যেমনটা আমাদের দেখাইছিল যে তার ভাই অনেক বড় কিছু
তারপরে সেই সোহেল মন্ডল নিজেই অনেক বড় কিছু, কিন্তু এয়ারপোর্টে 2 সেকেন্ডে মেরে গেছে। তো এগুলো হচ্ছে আসলে নেগেটিভ পয়েন্ট, যে হঠাৎ করে ঠাস করে মাইরা ফেললো, এটা কোনো কথা? সোহেল মন্ডলের সাথে কোনো সিকিউরিটি নাই, সিয়াম আহমেদ জায়া এক চান্সে মাইরা ফেললো, এটা কোনো কথা? শোন, এটাকে আমি বলবো কি যে এটা আমি দোষ দিব না, কারণ হচ্ছে এই ত্রুটিটার আমি ত্রুটি দেখি না, কারণ মেহেদী হাসানের এটা মাত্র দ্বিতীয় সিনেমা, সে ঠিকভাবে জানে না যে ভিলেনদের কিভাবে সেট আপ করতে হয় বা এগুলা কি, তো সামনে যে সে এগুলাকে ঠিক করবে। এটা ঠিক আছে, বরবাদে যেরকম যিশুরে ব্যবহার করতে পারে নাই, সেটা থেকে একটু বেটার হয়েছে রাক্ষসী, এখন এটা থেকে আরেকটা বেটার হবে কি বিদায়ে। আমার বিদায়ের কথা আমি না বলি, আমরা একটাও বলবো না, কারণ এই সিনেমায় এবারে আসার কথা ছিল, বাট পরে কোনো কিছু না জানায় গায়েব হয়ে গেছে। তো এখন পর্যন্ত তারা আসলে জানাই নাই পোস্টপোন নাকি তারা দিবে, কোনো কিছু জানে নাই ভাই। এদের পরিচালক আর হচ্ছে ডিরেক্টরের ভিতরে দ্বন্দ্ব চলতেছে, একজন বলে অন্য সময় দিবে, পরিচালক বলে যে না ঈদে আসছে, এরকম অবস্থা শুরু হয়েছে। এমন কাহিনী ছিল। ওই পরিচালক মজা পেয়ে গেছে ঈদে মুভি মুক্তি দিয়ে উচ্চ টাকা কামানোর। পরিচালক বলছে যে আমরা পরে দিব। ও আচ্ছা, হ্যাঁ, পরিচালক বলছে আমরা পরে আসবো। আর মেহেদী হাসান হৃদয় বলে যে আমাদের শুট একটু বাকি আছে, এটা শেষ হলে পরে আমরা ঈদে আসবো। রাক্ষসী যে সাগর, রুশোর যে ক্যারেক্টারটা, রুশো হচ্ছে মেইন ক্যারেক্টার আর নিশো হচ্ছে তার ভাই। নিশোর যে ক্যারেক্টারটা সাগর লাস্ট মুহূর্তে মনে হয় না যে 4-5 মিনিট তার সিন দেখানো উচিত ছিল, যে সে কি কি করতেছে, দু একটা সিন। আমি এটা আমার আনপপুলার ওপিনিয়ন হইতে পারে, আমি চাইছিলাম যে ফার্স্ট এন্ডিং এ মেন এন্ডিং হয়ে যাক, বুঝছো, পরে যায় যে আবার আলাদা করে নিশোরে দেখানো, ওইটার আমি একেবারেই সাপোর্ট করি না, কারণ সেই জিনিসটা একেবারে মনে হচ্ছে কি যে ফাও দেখাইছে। এটার আমার মনে হয় না বেশি একটা ফিউচার আছে, আমার মনে হয় না যে এটার কোনো প্রয়োজন ছিল, বুঝছো, সেটা স্ট্যান্ড অ্যালোন মুভি হইতে পারতো বরবাদের মতো, যে আচ্ছা এরপরে রাক্ষসের সিয়াম হ্যাপিলি আফটার লাইফ লিড করতেছে, হয়তো বা কোনো একটা সিনেমায় 10-12টা সিনেমা পর বা 3-4টা সিনেমার পর যে হঠাৎ একটা ছোট ক্যামিও দিয়ে দিব সিয়ামের রাক্ষস অন্য কারো সিনেমায়, বুঝছো, তখন সিনেমা মজা পেতাম যে আচ্ছা হয়তো এমন যে ইয়ার মেয়ে ছিল না সিএমের, তো ওর মেয়ে হয়তো বা আরেকটার সাথে ইয়ে করছে, কিছু কাহিনী হয়েছে, তখন যে 3টা সিনেমা পর যে সিএমের এন্ট্রি নিতে হইলো, বুঝছো, হ্যাঁ বাপ হিসেবে, তারপরে বুঝছো, হ্যাঁ, তো তখন এইভাবে কি তো যে সিএমের ক্যারেক্টারটার গুরুত্ব বেড়ে গেছিল 3টা সিনেমার পর, আর বরবাদ সিনেমার ইউনিভার্সটা একটু নতুন হিরো ধরকে একটা আইলো, ইয়াং হিরো, যে ওর মেয়ের সাথে প্রেম করছে, তো ইন্টারেস্টিং হইতো আরো, কিন্তু কি গেছে ভাই মানে বুঝলাম না। বাট আমার নিশোর ক্যারেক্টারটা কি মানে ভালোই লাগছে, বাট নিশোর 4-5 মিনিট যে সিন দেখাইতো, যে নিশো আসলে ছোটবেলা থেকে যে বড় হয়েছে, বড় একটা সিন দেখাইতো যে কোথায় গ্যাংস্টারের কাহিনী করছে, কোথায় আর কি মানুষের মারছে, এত বড় গ্যাংস্টার সে কিভাবে হলো, একটু 1 মিনিট যদি দেখাইতো সবাই, তাহলে আমাদের ইন্টারেস্ট আরো বেশি। এত কিছু মেহেদী হাসান নিজেও ভাবে না যে কি বলে কিছু দেখামো, আচ্ছা দেখালে পরে ভাবমুনি যে কেমনে কি করবো। ফার্স্ট এন্ডিং এ আমি মনে করিনি যে আমার জন্য রাক্ষস শেষ, তারপরে সেকেন্ড এন্ডিং এ যা জ্বালাপোড়া যা হয় এগুলো আমার মনে রাখার বিষয় না। সুরঙ্গর একটা পোস্টার রিলিজ হয়েছে নাকি, সুরঙ্গ না যায় না, আফরান নিশোর একটা পোস্টার যে রিলিজ হয়েছে, লিক পোস্টার, হ্যাঁ ওটা কি আসলে রিয়েল নাকি আমি কিন্তু ঠিক বুঝতে পারতেছি না এখন। হতে পারে কিন্তু হ্যাঁ আফরান নিশো তো কিছু না কিছু করতেছে, এটা তো শিওর, কারণ সে একটা ইন্টারভিউতে বলছে যে তারা ইচ্ছারা এবারের বছরে একটা সিনেমা নিয়ে আসবে, তো হ্যাঁ সেই সিনেমা তো একটা না একটা করতেছে, হয়তো পারে সেই সিনেমারই লিক পোস্টার, কিন্তু আমার মনে হয় না এটা সুরঙ্গর পোস্টার। আমার তুই দেখ, একসাথে আফরান নিশো হারাই গেছে, একসাথে রায়হান রাফি হারাই গেছে, হ্যাঁ হইতেও পারে আবার, হ্যাঁ যে সারপ্রাইজ দিয়ে দিল অক্টোবর মাসে। আমার কাছে মনে হয় ভাই কেন জানি আসতে পারে সুরঙ্গ 2, হ্যাঁ, কারণ এই ফ্র্যাঞ্চাইজ তো আগাইতে হবে ভাই, আফরান নিশো আগাবে, শাকিব খান আগাবে, একসাথে এই সিনেমা ব্লাস্ট করবে ভাই, যখন মানে ফুল ইউনিভার্স আর কি একসাথে হবে। আচ্ছা বল যে কোন সময় রিলিজ করা, মানে এখন আমাদের সামনে তো অনেক সিনেমা আছে, বুঝছো, যেগুলো ইচ্ছারা রিলিজ পাবে, সোলজার, বিদায় ধর, তারপর আন্ধার, এগুলো হচ্ছে ভালো ভালো সিনেমা, ওই টাইমে তার রিলিজ করা উচিত, একদম চ্যালেঞ্জিং হবে। হ্যাঁ ক্ল্যাশ 1-2টা করা উচিত। এখন এটা কোন ডেটে করা যেতে পারে আমাদের? একটা আছে 16 ডিসেম্বর তো সোলজার রিলিজ পেতে, সেটা শিওর থাক, কারণ যেহেতু হচ্ছে কি দেশপ্রেম নিয়ে কাহিনী, তো ওটা ওই সময় রিলিজ পাবে। আন্ধারও ওই টাইমে রিলিজ দেওয়া হবে, শিওর থাক। শোন, আমার মনে হয় 16 ডিসেম্বরটা খারাপ ডেট কে, কারণ তার 1 সপ্তাহ পরাইতেছে হচ্ছে ডুমসডে, ডিউন, বুঝছিস, এগুলো সিনেমা। তাহলে এখন আসলে তাছাড়া তো কোনো আমি অপশন দেখি না, অক্টোবর নভেম্বরে তো এরকম কোনো দেশপ্রেমের কোনো ডেট নাই। অক্টোবরে কিন্তু তোদের পূজা আছে, বুঝছস, হ্যাঁ পূজাতে একটা অপশন, ভালো কথা বলছো, পূজাতে কিন্তু বাংলাদেশে একটা সিনেমা রিলিজ করা হয় না, এবার পূজার ওকেশনে রিলিজ করা উচিত। পূজাতে রিলিজ করা যেতে পারে, রাইট, এটা ভালো বিষয়, দুর্গাপূজাতে রিলিজ করা যাইতে পারে। দুর্গাপূজার জন্য এখনো মোটামুটি কত মাস বাকি আছে, এখন কি চলে
এখনো চলে হচ্ছে মে মাস। মে মাস, তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, প্রায় 4-5 মাস সময় আছে, হিউজ একটা সময়। 4-5 মাসে কিন্তু রায়হান রাফি পুরো একদম ফাটা দিতে পারবে। যেখানে তুফান তাণ্ডব 2 মাসে শেষ করছে, সে 5 মাসের সিনেমা শেষ করতে পারবে না ইজিলি পারবে। তো ওইটা হলো বিষয়। অক্টোবরের পূজাতে একটা রিলিজ করা যেতে পারে, আর হচ্ছে জুলাই মাসে একটা সিনেমা রিলিজ করা উচিত আমি বলে মনে করি। তাহলে সিনেমা হলগুলো একটু বাংলাদেশি সিনেমা দিয়ে চাঙ্গা থাকবে। তো এখন জুলাই মাসে কি মুভি রিলিজ করার সম্ভাবনা রাখো, মানে তুই চাস যে রিলিজ হোক? এই আমি এখানে দেখি কি অন্ধকার রিলিজ করা যেতে পারে। জুলাই আন্ধার, হ্যাঁ, আন্ধার আর হচ্ছে বিদায় এক লগে আসলো। এখন জুলাই যদি আসে সাগর, জুলাই তো কোনো আসলে বাংলাদেশে তো আসলে কোনো অকেশন ছাড়া ওকেশন তো একটা না একটা তৈরি হয়ে যাবো, বুঝছ না? বাট একদিনের অকেশন দিয়ে তো লাভ নাই। মানে তারা খোঁজে কি যে 4-5 দিনের অকেশন, মানুষজন যেন হলমুখী বেশি হয়। ওকে, কিন্তু জুলাই হইতেছে কি কয়, হলিউডের সিনেমা হচ্ছে স্পাইডারম্যান রিলিজ পাবে। তো সেইটার সাথে ক্ল্যাশ করতে পারে যে আচ্ছা আমরা বাংলাদেশে যেহেতু মানুষ স্পাইডারম্যানের জন্য সময় বের করবে, হয়তো বা দেখ, বাংলা সিনেমাও দেখতে আমার পারে। কথা বল, একটা বিষয় কি সাগর, সিনেমা যদি ভালো হয়, যেমন এই যে রিসেন্ট টাইমে রিলিজ পাইলো কি মাইকেলের সাথে কি বনলতা এক্সপ্রেস কামাই নাই, একদম পাল্লা দিয়ে কামাইছে। আমার মনে হয় কি উল্টা আরো ভালো কামায় যদি একটা মানুষরা হলে যায়, আচ্ছা এই পোস্টারটা আছে, এই পোস্টারটাও আছে, আচ্ছা আমি এটাও দেখে নিই। বা এই সিনেমার হচ্ছে বুকিং, আমি এই সিনেমাটা দেখতে গেলাম, এই সিনেমার যেহেতু টিকিট নাই, তো বিষয়টা এরকমই হয়। দেখা যাক কি হয় বাংলাদেশি সিনেমার সামনে। আর আরেকটা বিষয় সাগর বলতে চাই, যেহেতু বনলতা এক্সপ্রেস আছে, তারপরে হচ্ছে প্রেসার কুকার আছে, এই দুইটা সিনেমা নিয়ে তো আমাদের তেমন একটা কথা বলা হলো না, যেহেতু ওটিটিতে আসে নাই। তো ওটিটিতে আসলে এটা নিয়েও আমরা কথা বলবো, আপনারা সাথেই থাকবেন। যদি ঈদের আগে আগে রিলিজ পায় তাহলে হয়তো কথা বলা হবে। আচ্ছা, আমি আপনাদের বইলা দিতেছি, দুইটা সিনেমা একেবারে পিওর মাস্টারপিস সিনেমা, ও রঞ্জনের সাথে এই সিনেমা নিয়ে কথা বলে মজা পাবো। তো হ্যাঁ, সেটার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই যে আমরা সিনেমাগুলো নিয়ে আলোচনা করলাম, আপনি কোন সিনেমাটা দেখেছেন বা সামনে দেখবেন কিনা ওটিটিতে, সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাতে পারেন। আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই বাই।